ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা। আমরা ক্ষমা চাইতে হবে এই হুঁশিয়ারি তাকে দিয়েছিলাম, আলটিমেটাম দিয়েছিলাম। তিনি ক্ষমা চেয়েছেন। তাকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত এবং শ্রদ্ধা জানাই যে না, তিনি ক্ষমা চেয়েছেন, আমাদের সমালোচনাকে গুরুত্ব দিয়েছেন, আমাদের নসিহত গ্রহণ করেছেন। তার ক্ষমা চাওয়া নিয়েও অনেক কথা এখনো আছে এবং এই ক্ষমা চাওয়ার পর তিনি যে বিষয় তার নিজের সম্পর্কে স্বীকার করে নিয়েছেন, মানসিক অসুস্থতার কথা, এখন তার করণীয় কি? ওয়াজ মাহফিল ছেড়ে দেওয়া উচিত কিনা? অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, কয়েক মাসের জন্য হলো ওয়াজ মাহফিল ইস্তফা দেওয়া উচিত কিনা, এই বিষয়ে আমি আলোচনা করব। এবং ক্ষমাটা আসলে যথাযথভাবে চাওয়া হয়েছে কিনা, ক্ষমা চাওয়ার পরেও আবার কিছু ভুল করেছেন, সেই ভুলগুলো আবার কিসের প্রমাণ, সেটাও আমি বলবো। দর্শক, তিনি ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ায় এখানে একটা বিষয় স্পষ্ট, এই ইনসাফটা আমাদের রাখতে হবে। আমির হামজার সমালোচনা এখানে তার ভিন্ন ধারণার লোকজন তেমন করছে না, জামাত শিবিরপন্থী লোকজনই করছে। এই বিষয়টা ইম্পর্টেন্ট। অতএব এই সমালোচনা বা এখানকার বিষয়টার একটা আলাদা তাৎপর্য রয়েছে। ভিন্ন মতাদর্শের লোকজন করলে তখন অন্য বিষয় হতো। আমির হামজা ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন, আবার একটা ভিডিও বক্তব্যের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তো অনেকের দাবি ছিল যেহেতু তিনি ভুলগুলো করেছেন ভিডিও বক্তব্যে, অতএব ক্ষমা চাইতে হবে ভিডিও বক্তব্যে, লিখলে হবে না। তো দুইভাবেই ক্ষমা চেয়েছেন, তাকে দুইভাবেই আমরা ধন্যবাদ জানাই। কিন্তু তার লিখিত ক্ষমা চাওয়া এবং ভিডিও বক্তব্যের মাধ্যমে ক্ষমা চাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি লিখিত ক্ষমা চাওয়াটা যথেষ্ট সুন্দরভাবে ক্ষমা চাইতে পেরেছেন, ক্ষমা চাইতে গিয়ে আবার বড় ভুল করেননি। কিন্তু ভিডিও বক্তব্যে যে ক্ষমা চেয়েছেন সেখানে আবার আরো কিছু বড় মিস্টেক করেছেন। এই জিনিসটা প্রমাণ করে যে আসলে ভিডিও বা বক্তব্য দেওয়া থেকে তাকে সাময়িক বিরতি দেওয়া উচিত। যে ভিডিওতে কথা বলতে গেলেই, ওয়াজে কথা বলতে গেলেই তিনি উল্টাপাল্টা বলে ফেলেন। তো দর্শক, আমরা প্রথমে ভুলটা নিয়ে যদি একটু বলি, আপনারা যদি শুনে থাকেন, তিনি যে ভিডিও বক্তব্যে মানে ওয়াজের মধ্যে একটা অংশে তিনি ক্ষমা চেয়েছেন, সেক্ষেত্রে জনকণ্ঠের বিরুদ্ধে বলেছেন, আমিরের জামাতের বক্তব্য কাটছাট করে সেই উদাহরণ দিয়েছেন, ভারতের বিরোধিতা করেছেন। রাইট, সুন্দর কথা। জনকণ্ঠ না শুধু, আমির হামজার ক্ষমা চাওয়া বা এই রশ্মিকা মন্দানা নিয়ে বাংলা ট্রিবিউন, সময় টিভি, আরো অনেক পত্রিকা রিপোর্ট করেছে, আমি দেখেছি। এটা করবে, এটা স্বাভাবিক, মিডিয়ার কাজই এটা। বরং আপনাকে সাবধান থাকতে হবে, আপনাকে মিডিয়াকে গালাগালি করে লাভ নেই। কিন্তু আমি দেখলাম যে ওয়াজের মধ্যে আমির হামজা যেখানে ক্ষমা চেয়েছেন সেখানে যে শব্দ চয়নগুলো করেছেন, একজন আলেম ওই শব্দ চয়ন করতে পারেন না, এবং অনেক মারাত্মক নাজায়েজ কাজ করেছেন, হারাম কাজ করেছেন। শরীয়ত থাকলে এতে তার শাস্তি হয়। তিনি মুফতি মানুষ, তিনি এগুলো জেনে থাকবেন। যেমন ভারতের ওই রিপাবলিক বাংলার যে ময়ূক, তার বিরুদ্ধে বলেছেন। তো ময়ূকের বিরুদ্ধে বলবেন, এটা স্বাভাবিক, তিনি অনেক উল্টোপাল্টা রিপোর্ট করছেন। কিন্তু ময়ূক, তিনি জারস সন্তান, কতজন জন্ম দিয়েছে, ওইভাবে খোলামেলা একজন আলেম বলতে পারেন। আর ময়ূক যতই খারাপ হোক, তিনি জারস সন্তান এটা না জেনে, সে একজন খ্রিস্টান, একজন ইহুদি বা একজন হিন্দু হলেও তিনি যদি জারজ না হন, তাহলে আপনি তাকে জারজ কেন বলবেন? আপনি কত বড় অন্যায় করেছেন জানেন? আপনি জানেন যে ময়ূক কিভাবে হয়েছে? একজনের অপরাজনীতি করা বা সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে উল্টাপাল্টা কাজ করা, এই বিশ্লেষণ করতে গিয়ে তার জন্ম পরিচয় নিয়ে খোঁটা দিবেন, আপনি এই নিয়ম কোথায় পেয়েছেন? শুধু ময়ূককে না, যারা সমালোচনা করে তাদেরকে জালেম বলে আখ্যায়িত করে, তাদেরকেও জারজের সাথে তুলনা করেছে। এর মানে বোঝা যায় আসলেই তার কথাবার্তায় ব্যালেন্স নেই। এবং একেবারে গ্রাম্য ঝগড়াটে মহিলারা যেরকম কথা বলে, ওই টাইপের কথা, কথার স্টাইলটা অনেকটা এরকম। মাঝে মাঝে কি একটু উত্তেজিত হয়ে গেলে ঠিক ওই টাইপের, একেবারে ঝগড়াটে বা গালিবাস লোকজনের মতো। এটা নিঃসন্দেহে আমির হামজা এরকম ছিলেন না, এটা তার অসুস্থতার ফল। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি তার শুভাকাঙ্ক্ষী হয়ে, যে এই বৈশিষ্ট্যটা দূর করতে হবে। আর অনেকে সমালোচনা করবে, সমালোচনা করবেই। সমালোচনা করা অনেক ক্ষেত্রে সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু আনহুর খুতবা থামিয়ে সমালোচনা করেছে। অতএব আপনি কে যে আপনার বক্তব্য থামিয়ে সমালোচনা করা যাবে না? আপনার বক্তব্য থামিয়ে কেউ সমালোচনা করেনি, দূরে বসে ফেসবুকে সমালোচনা করেছে। আপনি সমালোচনার বিরুদ্ধে অনেক কথা বলেছেন না, সমালোচনাটাকে আপনি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করবেন। এবং সমালোচনাটা আপনার দলের লোকজন করেছে, তাদেরকে জালেম বলতে পারেন। আপনি জানেন যারা সমালোচনা করেছে বা আমরা যারা সমালোচনা করেছি, আমাদের কোয়ালিটি, আমাদের অবস্থান, আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমাদের পেশা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি জালেম অমুক তমুক বলেছেন, আপনার অবস্থানের চাইতে এই সমালোচকদের সামাজিক কিংবা তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড যে কতটা উচ্চতা, এটা আপনি জানেন। আপনি এখন তুচ্ছ-তাচ্ছিল্য করছেন কেন? আপনাকে সকাল সন্ধ্যা পড়ানোর যোগ্যতা রাখে এই সমালোচকরা, এটা আপনি জানেন বিভিন্ন বিষয়ে।
হ্যাঁ, আপনার জনপ্রিয়তা আল্লাহ দিয়েছে, আপনি ওয়াজ করতে পারেন, এটা ঠিক আছে, এটা একটা বিশেষ নিয়ামত, এটা হয়তো বা সমালোচকদের কারোই নেই। কিন্তু নানান দিকে যে আপনার চাইতে অনেক উপরে, এটা আপনাকে বুঝতে হবে। অতএব সমালোচকদেরকে রেসপেক্ট করতে হবে, সমালোচকদেরকে সম্মান করতে হবে। আপনার অবগতির জন্য জানাচ্ছি জনাব আমির হামজা, আপনি যাদেরকে এই ক্ষমা চাইতে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে জালেম বা জারজ অমুক তমুক বলেছেন, খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন, এই লোকগুলো আমিরে জামাতের সমালোচনা করলে আমিরে জামাত তাদেরকে ডেকে চা খাওয়াই, তাদেরকে ধন্যবাদ জানায়। আপনি জানেন তাদের অবস্থান সম্পর্কে? অতএব আপনি সমালোচকদের প্রতি এভাবে কখনো রুক্ষ হতে পারবেন না, বরং অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করবেন। যে সমালোচনা করেন ভাই, ধরিয়ে দেন, লেখেন। এবং সমালোচনা মানে এইটাই যে আপনাকে ফোন করে ধরিয়ে দিব, ওটা সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় লিখবে, সেখান থেকে আপনি শিখবেন, সংশোধন হবেন, এর মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এটা একটা বাস্তবতা। আপনি কিছুতেই সমালোচনাকে দাবিয়ে রাখতে পারেন, আপনি যত মোড়াবেন তত মোড়াবেন। আপনার প্রতি সমালোচনা এটা একটা আর্ট, এটা শরীয়তের বৈধতা রয়েছে, সেই দিকে আমরা যাচ্ছি না। এটা রাজনীতিতে, সমাজনীতিতে, সমাজতত্ত্বে এটা অতীব জরুরি। আপনি এটাকে টুটি চেপে ধরতে পারবেন না, যতই চেষ্টা করেন, এতে আপনার ক্ষতি হবে। এখন ক্ষমা চাইতে গিয়ে সমালোচকদের সাথে যে শব্দ চয়ন করেছেন, আমি শব্দ ধরে ধরে সেটা ব্যাখ্যা করলাম না, সেটা আপত্তিকর। আর কিছু কিছু ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন, এটা গুড। এটা আমিও তো বলেছি যার সমস্ত বক্তব্য ভুল নয়। রংপুরে যে বক্তব্য দিয়েছেন ওটা নিয়ে তীব্র আপত্তি করেছি। রশ্মিকা মন্দানা নিয়ে বক্তব্যে আহামরি ভুল নয়, সামান্য ভুল, তিনি সেটা স্বীকার করেছেন, রাইট। আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদি জনতা। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ক্ষমা চাওয়ার জন্য। আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি, যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন। লেখনের ক্ষেত্রে কিন্তু পুরো ঠিক আছে, সমালোচকদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু ভিডিও বক্তব্য শুনুন, সমালোচকদেরকে গালাগালি করেছেন। ঢালাওভাবে যেসব কথাবার্তা চারিদিকে বলা হচ্ছে, তার সবটুকু কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে? সম্প্রতি সিরিয়া কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে, তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। ফ্যাসিস্টদের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি। আমরা ব্রেন পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে, স্লো পয়জনিং করা হয়েছে, বাকি নির্যাতনের কথা আর না বলি না। এগুলো ঠিক আছে, কিন্তু এই বলে ভুল কিন্তু কেউ মেনে নেবে না। আর ভুল করার জায়গায় আপনি কেন যাবেন? আপনি তাহলে চিকিৎসা নেবেন। আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না, শারীরিকভাবে মানসিক কোনো দিক থেকে আমি ফিট না। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই পয়েন্টে আমির হামজার করণীয় ঠিক করে দেয়। যেহেতু তিনি নিজেই স্বীকার করছেন যে তিনি শারীরিক মানসিকভাবে সুস্থ নন, অতএব ওয়াজ থেকে তার এখন বিদায় নেওয়া দরকার, কয়েক মাসের জন্য বিরতি দেওয়া দরকার আমি মনে করি। আর যদি অতটা অসুস্থ না হন, অ্যাটলিস্ট সপ্তাহে একটার বেশি ওয়াজ করা উচিত নয়। নিজের অজান্তে অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে, যার অসংলগ্ন কথাবার্তা অজান্তেই চলে আসছে, তার ওয়াজ করা কি ঠিক? কিছুতেই নয়। এটাই হচ্ছে তার করণীয়। আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। আবারও বলছি, এই কথাগুলোই প্রমাণ করে যে আপনার ওয়াজ করা এখন উচিত না, সাময়িক বিরতি দেওয়া উচিত। এসব চিন্তা আমাকে আরো অসুস্থ করে তুলছে। হ্যাঁ, আমরা জানি যে সমালোচনাগুলো আপনাকে আরো কষ্ট দেয়। আর আমার দেওয়া বক্তব্যকে নিয়ে চলমান যে বিতর্ক, সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার ভুল বানান লিখেছেন, আলাপটুকু আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আমি সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই এই যে আত্মপক্ষ সমর্থন, এটাকে অনেকে মানতে পারছেন না, কিন্তু আমি এটাকে গ্রহণ করছি। এটা শতভাগ সঠিকভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। শুধু নায়িকার অংশটাই সামান্য ভুল ছিল, বাকিটা ঠিক আছে। তাও পুরো বক্তব্য শুনলে ওইভাবে ভুল মনে হয় না। এখন আপনারা বলতে পারেন, আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না, তাহলে মাহফিল কেন করছি? এখানে যে যুক্তি দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই প্লিজ, তারপর ভাবুন। খোলামেলা আপনাদেরকে বলছি, জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল, বিএনপির কেন্দ্রীয় নেতারা, শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে, তখন আমার কি করার থাকতে পারে বলুন? ঠিক আছে, এইটা আমি বুঝি। এই জন্য জামাত নেতাদের উচিত যে তাকে পরামর্শ দেয়া যে আপনি রেস্ট নেন, সমাধান এখানে হয়ে গেল। জামাত নেতারা একটা কথা বলে, আমি জানি যে ওয়াজ যারা আয়োজন করে তারা আমির হামজাকে চায়, এই বাস্তবতাটা তারা আছে। শুধুমাত্র ভিআইপিতে রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুদূর জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজন রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না। অন্যদিকে ফেসিস্ট পরবর্তী সময় অবাধ স্বাধীনতা তাফসির মাহফিল আয়োজন করা আরো ত্বরান্বিত হয়েছে, তার একটি প্রেশার। অন্যদিকে শেখ মিজানুর রহমান আজহারি ভাই দেশে না থাকায় আরো চাপযুক্ত হয়েছে। সব মিলে যথাযথ শারীরিক, মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাইনি।
যার ফলেই মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আমি সুস্থ না, অন্যদিকে বাস্তবতার শিকার। যেখানে সুস্থ মানুষের পক্ষে এত প্রোগ্রাম জার্নি বা অসম্ভব হয়ে যায়, সেখানে আমার মতো অসুস্থ ব্যক্তি বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখবেন। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুলভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ কইরেন না দয়া করে। আমি কথা দিচ্ছি পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিলে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সাথে সাথে গণহারে দাওয়াত নেওয়া বন্ধ করে দিব। আমির হামজার প্রতি আমি সন্তুষ্ট, দর্শক জনগণ সন্তুষ্ট, আমি বিশ্বাস করি তার বক্তব্যেই সমাধান এসেছে। আমি সুনির্দিষ্টভাবে বলছি, সপ্তাহে একটা দুইটা মাহফিল নেন, মাহফিল চালান। আপনি যে অসুস্থ, সপ্তাহে একটা দুইটা করলে অসংলগ্ন কথাবার্তা আসবে না, আমি জানি। এভাবে চালিয়ে যান ইনশাল্লাহ। আমির হামজা জাতির সম্পদ, ইসলামের জন্য জনগণকে অনেক কিছু তিনি দিতে পারবেন। সমালোচনা যাই করি, আমির হামজা আমাদের ভাই, আমাদের লোক।